স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। যে ঘটনার জন্য দূরতম সম্পর্ক নেই মুস্তাফিজুর রহমানের, তাকেই পেতে হলো সর্বোচ্চ শাস্তি। বিশ্ব ক্রিকেটে নিজের প্রতিভার বলেই কাটার মাস্টার আদায় করে নিয়েছেন শমীও। দাফিজ আইপিএল খেলতে পারবেন না, তাহলে একই আসরের আগেই পুরো বাংলাদেশ দল যে কলকাতা গিয়ে হাজির হবে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে, সেটার কি হবে? সেটাও কি বাতিল হতে যাচ্ছে? খালিদ জামিলের রিপোর্ট। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে অহরহ তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। জ্বলছে পুরো বাংলাদেশ। তথ্য প্রমাণহীন এসব বার্তা সীমান্তের ওপারে সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে কট্টরপন্থী কিছু রাজনীতিবিদ, আর গদি মিডিয়াও সেই পালে দিচ্ছে হাওয়া। তবে রাজনৈতিক এসব ফায়দা হাসিলের নোংরা খেলার সাথে দূরতম সম্পর্কও নেই মুস্তাফিজুর রহমানের। একই দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসের সাংসদ শশী থারুর কথাটাই কোট করা যাক। মোস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলার ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে তিনি বলেছেন, ফিজের ওপর শোচনীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার জায়গায় লিটন অথবা সৌম্য সরকার যদি হতেন, তবে কি সিদ্ধান্ত এমনই হতো? আমরা এখানে কাকে শাস্তি দিচ্ছি? একটি জাতি, একটি ব্যক্তি, নাকি তার ধর্মকে? খেলাধুলার এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাবে? খেলার ভেতরে রাজনীতি নাকি রাজনীতির ভেতরে খেলা? যুক্তি পাল্টা যুক্তির খেলা চালিয়ে গেলে চলতেই থাকবে, তবে তার আগে আপাতত কিছু সিদ্ধান্ত নিতে হবে জরুরি ভিত্তিতে। এবারের আইপিএল এর ফিক্সচার চূড়ান্ত হয়নি এখনো, তবে সেটা শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, যে আসর থেকেই বিনা অপরাধে ব্যান করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু যে টিম কলকাতা আর বিসিসিআই কিছু উগ্রবাদী রাজনৈতিক তামাশার সামনে নতি স্বীকার করল, সেই কলকাতাতেই আর কদিন পরেই আর আইপিএল এর বেশ আগেই হাজির হবেন কাটার মাস্টার দাফিজ। কারণ সেখানেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচের ভেন্যু। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নামার কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ওই একই ভেন্যু অর্থাৎ ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে ম্যাচ। আর ৩ নম্বর লড়াইটা বাংলাদেশ করবে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেই লিটন মুস্তাফিজের বাংলাদেশের চলে যাওয়ার কথা মুম্বাইয়ে। সেখানে ১৭ তারিখ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পালা শেষ। বাকিটা টাইগারদের পারফরমেন্সের ওপর। ভালোবাসা দিবসে অবশ্য দ্য সিটি অফ জয় কলকাতায় দাফিজ অ্যান্ড কোম্পানির জন্য কেউ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকছে না, বরং হতে পারে তার উল্টো কিছু, যেটাকে বলা হয় আ ব্রিচ অফ সিকিউরিটি প্রোটোকল। কারণ উগ্রবাদীদের পক্ষ থেকে দাফিজকে সরাসরি দেয়া হয়েছে হুমকি, যেটা যে কোনো রাষ্ট্রীয় আইনেই ফৌজদারি অপরাধ। এসব নাটক সিনেমার বহু আগেই বিসিবির পক্ষ থেকে আইসিসির টেবিলে গিয়েছিল একটা অনুরোধ, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেন ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় দেয়া হয়। টালমাটাল রাজনীতির কথা বিবেচনায় রেখেই হয়তো প্রিকশনস নেয়া এপার থেকেই। কিন্তু বাংলাদেশ তো আর ভারতের মতো আইসিসির ওপর দাদাগিরি খাটাতে পারে না। ফিক্সচার এলে দেখা যায় কোনো ম্যাচই নেই শ্রীলঙ্কায়। এরপর আর সেই ভারত আর সেই কলকাতায় গিয়ে কিভাবে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? উগ্রবাদীদের রক্তরঙিন চোখ কিভাবে সেখানে করবে উপেক্ষা? বাংলাদেশের জায়গায় অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কারো সাথে এমন হলে কি হতো? কিংবা কোনো ভারতীয় ক্রিকেটার যদি ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বিনা কারণে হতো এভাবে অপমান অপদস্থ, তখন বিসিসিআই এর তোপের আগুন থেকে কেউ কি রক্ষা পেত? খালিদ জামিল, ৭১। দুঃসময় বিসিবিকে কাছে না পেলেও বিএনপির সহায়তা পেলেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহিন আলম। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ক্রিকেটারকে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দীর্ঘদিন ধরে ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা এবং আর্থিক সমস্যায় ভুগছিলেন পেসার শাহিন আলম। বিষয়টি নজরে আসলে তড়িৎ সিদ্ধান্ত নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডেকে নিয়ে তাকে নিজ বাসভবনে সহায়তা পৌঁছে দেন সাবেক সাফ জয়ী তারকা গোলকিপার ও বিএনপি মনোনীত ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আমিনুল হক। যদিও চরম সংকটে বিসিবির দ্বারে দ্বারে বারবার গেলেও সাহায্য মেলেনি শাহিনের। এ নিয়ে আক্ষেপ জানান ২০২০ সালে বিশ্বকাপ জেতা দলের এই সদস্য। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তোমার এই অসচ্ছলতা বা তোমার এই সমস্যার কথা শুনে তিনি তোমার পাশে দাঁড়িয়েছেন। আজকেও আমরা ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শাহিন আলমকে একটি আর্থিক অনুদান দেওয়া হবে এবং আমরা চাই যে শাহিন আলম দ্রুতই তার এই সমস্যাগুলো কাটিয়ে উঠে সে যাতে একজন ভালো পারফর্মার হয়ে তার
পরিবার এবং সে তার নিজেকে এবং দেশের জন্য যাতে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হিসেবে নিজেকে আবির্ভূত এবং প্রতিষ্ঠিত করতে পারে। বাংলাদেশ ফুটবল লিগে হোঁচট খেলো 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই নিয়ে চলমান লিগে 3টি ড্র করলো তারা। একই দিন পিডব্লিউডিকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে এলো ফর্টিজ এফসি। নতুন বছরে বিএফএল এর রাউন্ড 9-এ মুখোমুখি হয়েছিল 8 দল। বছরের শুরুতেই জয় দিয়ে শুরু করেছে আবাহনী, অন্যদিকে হোঁচট খেয়েছে টেবিল টপার বসুন্ধরা কিংস। ফকিরের পুলের বিপক্ষে 6 গোলের নাটকীয় এক ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের প্রথমার্ধে ফকিরের পুল 3 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে ইউটার্ন। একে একে 3 গোল হজম করে বসুন্ধরা। দিনের আরেক ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে 3-0 গোলের বড় জয় পায় আবাহনী। এছাড়া পিডব্লিউডিকে 2-0 গোলে হারিয়েছে ফর্টিজ এফসি। পুলিশ এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে রমতগঞ্জ। লিগের প্রথম পর্ব শেষে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিজ এফসি। এই তো কয়েকদিন আগের কথা, মোস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএলে দলগুলোর সে কি টানা হেসরা। দাম কষাকষিতে 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। উৎসবে মাতে পশ্চিম বাংলার রাজধানী তিলোত্তমা। টাকার অভাবে কাটার মাস্টারকে কিনতে না পেরে আফসোসে পড়ে দিল্লি। যাকে নিয়ে এত মাতামাতি, সেই হটকেক মুস্তাকে কিনা আইপিএল থেকে বাদ দেয়া হলো শুধুমাত্র বাংলাদেশি বলে। ভারতীয়দের এমন মনোভাবে অবাক বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যে অজুহাতে ফিজকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত, সেটা এক প্রকার হাস্যকর বটেই। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে টেনে বলির পাঠা বানানো হলো মোস্তাফিজকে। সে বিগত সময়ে কিন্তু এই আইপিএলে খেলেছে। হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে ভিতরে আরও তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের দাদারা 2025 সালে ঢাকায় ক্রিকেট সিরিজ পিছিয়ে দেয়। যদিও একই বছরে এএফসির বাছাই পর্ব খেলতে ঠিকই বাংলাদেশে এসেছিল তাদের ফুটবল দল। অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়েছিল প্রতিবেশী দেশটা। এবার তারাই কিনা মোস্তাফিজকে কলকাতায় ঢুকতে না দেয়ার হুমকি দেয়। আর সেই আন্দোলনে মাথা নত করে বিসিসিআই, কলকাতা নাইট রাইডার্স। যে ভারতের যে ক্রিকেট বোর্ড, সেখান থেকে বলা হয়েছে তাকে যেন বাধ্য হয়। এটা আসলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এটা প্রথমত হচ্ছে বাংলাদেশের জন্য অপমানজনক। তারা তাকে প্লেয়ার হিসেবে ট্রিট না করে তাকে বাঙালি হিসেবে ট্রিট করেছে এবং তাকে বাদ দিয়েছে। এই জিনিসটা আসলে আমাদের জন্য যেরকম লজ্জাজনক, তেমনি আমাদের জন্য কষ্টেরও। যেখানে একজন মুস্তাফিজকে নিয়ে ভারতের নিরাপত্তা শঙ্কা, দাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখে, সেখানে কি করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? ভারত থেকে বাংলাদেশের খেলা সরিয়ে নিতে দর্শকদের কড়া বার্তা। সবাই মিলে যদি এখন আলোচনা করে অন্য কোনো কান্ট্রিতে ওয়ার্ল্ড কাপটা শিফট করাইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের সিকিউরিটির জন্য বেটার। যদি মনে হয় যে আমাদের প্লেয়াররা বিন্দু পরিমাণ বিপদে পড়তে পারে ইন্ডিয়া, যে আমরা বলবো, আপামার জনতাই বলবো যে আমাদের প্লেয়ার ইন্ডিয়া যা খেলবে না, প্রয়োজন হয় ভেন্যু চেঞ্জ করবে। শ্রীলঙ্কায় যদি ম্যাচগুলো পালানো যায়, আর যদি সেটাও না হয় তাহলে বয়কট করা উচিত। ভারতীয়দের দাদাগিরি আর সহ্য করবে না বাংলা। আইপিএল দেখা তো দূরের কথা, আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে সম্প্রচার হলে সেই টেলিভিশন গণমাধ্যমকেই বয়কটের হুমকি দিয়েছে ক্রিকেট প্রেমী টাইগার ভক্তরা। যারা আমাদের ক্রিকেটারদের সাথে এরকম ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমরাও চাইবো না আসলে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার হোক বা কোনো মিডিয়া সেটাকে কভার করুক। অবশ্যই বাংলাদেশের সাথে যে বিষয়টা হয়েছে, যে আচরণটা ভারত করেছে, এটা তারা যথেষ্ট খারাপ আচরণ করেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আইপিএলকে আমাদের বয়কট করা উচিত। আমি এটাকে সমর্থন করছি। আমরাও চাই যে ইন্ডিয়ান যত চ্যানেল আছে বাংলাদেশে সম্প্রচার না হোক এবং আমরা এটার বিরুদ্ধে যেতে চাই। হাসান সজীব, 71। যে কোনো দেশের প্লেয়ার হিসেবে বাংলাদেশের মোস্তাফিজকে যদি খেলতে না দেয়, তখন তো অবশ্যই একটা রিঅ্যাক্ট তো হবেই। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতেও পারে। আমাকেও প্রচুর কলকাতা থেকে জার্নালিস্টরা ফোন দিচ্ছিল এই বিষয়টা আমার রিঅ্যাকশন নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আসলে খুব কষ্ট পেয়েছি বিষয়টা নিয়ে।
টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি। মুস্তাফিজুর রহমান আইপিএলে যাতে কেকেআর হয়ে না খেলেন সেজন্য বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একটা চিঠি দিয়েছে। সিদ্ধান্তটা মোটামুটি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। কি করা উচিত, কি হবে মুস্তাফিজকে ঘিরে যে এই সিদ্ধান্তটা, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে সর্বোপরি দুদেশের সম্পর্কে কতটুকু আসলে প্রভাব ফেলতে পারে। আশরাফুল ভাই, রংপুর রাইডার্সে আপনার দলেই মুস্তাফিজুর রহমান আছেন, ডিসিশনটা নিশ্চয়ই তিনি সকাল সকাল জেনেছেন, তার সঙ্গে কথা হয়েছে, মানে তিনি আসলে কিভাবে বিষয়টাকে নিচ্ছেন? আজকে আমাদের অফ ডে ছিল, তো সবাই আমরা অনেক লেট পর্যন্ত ঘুমিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে যখন আসলে এই নিউজটা শুনতে পেলাম, এবং আমাকেও প্রচুর কলকাতা থেকে জার্নালিস্টরা ফোন দিচ্ছিল এই বিষয়টা আমার রিয়াকশন নেওয়ার জন্য। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে ক্রিকেটের সাথে তো আসলে রাজনীতি মেলানো একদমই উচিত না। আইপিএলটা আমাদের পুরো 18 কোটি মানুষই ফলো করে, এবং কলকাতার হয়ে সাকিব আল হাসান, মাশরাফি, লিটন খেলেছিল, এবং এই বছর মুস্তাফিজকে হায়েস্ট বিট করে নেওয়া হয়েছিল। তো আমরা সবাই আসলে অপেক্ষা করছিলাম যে এই সিজনটা আমরা দেখব। যখনই আসলে বিসিসিআই এই ধরনের একটা প্রস্তাব পাঠিয়েছেন কেকেআরকে, তখন আসলে অবাকই লেগেছে যে আসলে ক্রিকেটের সাথে তো আসলে রাজনীতি একদমই মেলানো উচিত ছিল না। তো আমি ব্যক্তিগতভাবে আসলে খুব কষ্ট পেয়েছি বিষয়টা নিয়ে। আপনি বলছিলেন যে কলকাতার জার্নালিস্টরা অনেকেই আপনাকে কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে ফোন করছেন, আপনার যারা ফ্রেন্ডস আছেন, তারা আসলে কি বলছেন, ডিসিশনটাকে তারা কিভাবে দেখছেন বা আপনার সঙ্গে কি জানতে চাইছেন আপনার কাছে? না, তারাও আসলে এটা শক, কারণ ক্রিকেটের সাথে প্লেয়ারদের সাথে তো আসলে রাজনীতির এইভাবে যেই জিনিসটা নিয়ে ওরা ইস্যু করছেন বিসিসিআই থেকে, এটা একদমই তারা খুব শক হয়েছে। যে আসলে আমি কি মনে করি, আমার কাছেও মনে হয়েছে যে আসলে খেলার সাথে আসলে একদমই এইটা মেলানো উচিত ছিল না, কিন্তু এটা টোটালি আসলে তাদের ব্যক্তিগত বা গভর্নমেন্টের বিষয়, সেই জায়গায় তো আসলে আমাদের কমেন্ট করার কিছু নাই। বিসিসিআই যে ডিসিশনটা নিয়েছে, আশরাফুল ভাই, সামহাও কোনো দিক থেকে আপনার কাছে মনে হয় কিনা যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে আসলে নিষিদ্ধ করে ফেললো বিসিসিআই? কারণ এরকম একটা ডিসিশন তো ওইটাই মিন করে। হ্যাঁ, যেহেতু এই বছর আমাদের একটা প্লেয়ারই সুযোগ পেয়েছিলেন, অকশনে প্রায় 8 জন প্লেয়ার ছিল, তো সেই জায়গায় তো এইটাই মিনিং করা হচ্ছে। আমি আশা করব যে হয়তোবা দুই গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে হয়তোবা তারা কথা বলবেন, এবং আইপিএল শুরুর আগে যদি ঠিকঠাক হয়ে যায়। আরেকটা বিষয় কিন্তু আশরাফুল ভাই চলেই আসে, যেহেতু বাংলাদেশের বিশ্বকাপ মিশন আছে সেই ইন্ডিয়াতেই, যখন আসলে মুস্তাফিজের এই ডিসিশনটা নেওয়া হচ্ছে, তখন বাংলাদেশ দলটাও কি সামহাও হুমকিতে পড়ে যাচ্ছে কিনা বা কোনো একটা মানে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে কিনা? আপনি তো ব্যাটিং কোচ, আপনারও সব কিছু ঠিকঠাক থাকলে দলের সঙ্গে ট্রাভেল করার কথা। সো কি মনে হচ্ছে, এটা আসলে ন্যাশনাল টিমের ইস্যুটা আসলে কোন দিকে যাবে সেক্ষেত্রে? এটা তো আসলে টোটালি ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্ট হয়তোবা এই বিষয়টা নিয়ে ওনারা চিন্তা করে বলবেন। আমি ঠিক এই মুহূর্তে এই জায়গাতে কিছু বলতে পারবো না। আমি চাই যে মুস্তাফিজও খেলুক, বাংলাদেশ টিমও যাক, যেহেতু আইসিসি ইভেন্ট, ডেফিনেটলি আপনাকে আইসিসি ইভেন্টে আপনি খেলতে যাবেন, দেশের হয়ে ভালো কিছু করার আমাদের একটা স্বপ্ন আছে। এখন ক্রিকেটের জন্য কোনো দেশই যেন বন্ধ না থাকে, এটাই আমার আশা থাকবে। লাস্ট কোয়েশ্চেন আশরাফুল ভাই, সামহাও সত্যি সত্যি যদি আসলে মুস্তাফিজ এবারের আইপিএলে, যেটা বললাম নিষিদ্ধ হওয়া, আসলে আলটিমেটলি যদি এভাবেই হয়, না খেলতে পারেন, সেটা বাংলাদেশের ক্রিকেট বা দুদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের মধ্যে আসলে কতটুকু দূরত্ব তৈরি হতে পারে আপনার কাছে মনে হয়? অবশ্যই একটা এফেক্ট তো পড়বেই, কারণ 18 কোটি মানুষই কিন্তু ক্রিকেটারদের ভালোবাসে, এবং মুস্তাফিজকে যদি খেলতে না দেয় তখন তো অবশ্যই একটা রিঅ্যাক্ট তো হবেই। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতেও পারে। ধন্যবাদ আশরাফুল ভাই। কথা হচ্ছিল সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, এবং বলছিলেন যে এটা একটা বড় ধাক্কা এবং এটা কোনোভাবেই হওয়া উচিত না। যদি সত্যি শেষ পর্যন্ত মুস্তাফিজ এবারের আইপিএলে না খেলতে পারেন, সেটা ন্যাশনাল টিম যে আসলে বিশ্বকাপ সফরে বা বিশ্বকাপ মিশনে ইন্ডিয়াতে যাবে, সেখানেও একটা বড় প্রভাব ফেলতেই পারে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট। আশঙ্কাই হলো সত্যি, রাজনৈতিক উত্তেজনার বড় আঘাত লাগলো বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কে। বাংলাদেশকে ঘিরে ভারতীয় চলমান অস্থিরতায় নতি স্বীকার করল বিসিসিআই। দেশটির ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার জন্য কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি নির্দেশনা দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্ত নেবার কথা স্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
জানিয়েছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিসিআই থেকে এটাও জানানো হয়েছে কলকাতা চাইলে মোস্তাফিজের রিপ্লেসমেন্ট নেবার অনুমতিও তাদের দেয়া হবে। এদিকে বিসিসিআই নির্দেশনা পাবার পর কলকাতাও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় আসন্ন বিপিএলে মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন। দেশটির শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সরাসরি মোস্তাফিজকে টার্গেট হিসেবে উল্লেখ করেছেন। গণমাধ্যমকে জানিয়েছেন গোটা দেশ যখন বাংলাদেশের ওপর রাগে ফুঁসছে তখন ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট যে কেউই ক্ষোভের লক্ষ্যবস্তু হতে পারে। তাই শাহরুখ খানের দলে বাংলাদেশের কেউ থাকলে সঞ্জয় নিরুপম তাকে দল থেকে বের করে দেবার পরামর্শ দেন। এটা নাকি শাহরুখের জন্যই ভালো হবে, একই সাথে দেশের স্বার্থ রক্ষা পাবে। শুধু হিন্দু ধর্মীয় নেতারাই নন, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও মোস্তাফিজকে দলে নিয়ে শাহরুখ খানকে এক হাত নিয়েছেন। বলিউড তারকার দিকে প্রশ্ন ছুড়ে দেন বাংলাদেশে ঘটা নৃশংসতা নিয়ে তিনি কি কিছুই জানেন না। এরপরেও কিভাবে আইপিএলে বাংলাদেশ থেকে মোস্তাফিজকে শাহরুখ দলে ফেরান সেই প্রশ্নও রাখেন ইমাম উমর আহমেদ ইলিয়াসি। এ সময় জাতির কাছে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান। এদিকে শুধু বিজেপি নয়, বিরোধী দল কংগ্রেসও একাট্টা মোস্তাফিজকে বয়কটের প্রশ্নে। বাংলাদেশি ক্রিকেটারদেরকে কে নিলামের পুলে জায়গা দিল সেটাও জানতে চেয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। এজন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহর ছেলে আইসিসি চেয়ারম্যান জয় শাহর দিকে আঙুল তুলেছেন তিনি। আইপিএলে 2016 থেকে মোট 8টা সিজন খেলেছেন মোস্তাফিজ। এই সময়ে 5টা ফ্র্যাঞ্চাইজির হয়ে 60 ম্যাচে নিয়েছেন 65 উইকেট। তাই মোস্তাফিজের মতো এত বড় নামের আইপিএল থেকে বাদ পড়ার মধ্য দিয়ে আগস্টে সাদা বলের সিরিজ খেলতে ভারতের ঢাকা সফরও নিশ্চিতভাবেই শঙ্কায় পড়ল। পার্থ বণিক, 71। সীমান্তের ওপারে ঝড় উঠে গেছে। প্রশ্ন উঠছে উগ্রপন্থীরা যেভাবে একে অন্যের উপর চড়াও হচ্ছে তাতে খড়গটা যে কোনো সময় নেমে আসতে পারে কাটার মাস্টার মোস্তাফিজের উপর। কারণ তার পরিচয় তিনি বাংলাদেশের, তিনি আইপিএল এর নিলামে চড়া দামে বিক্রি হয়েছেন এবং ক্রিকেটের 22 গজে তিনি ভালো বল করতে জানেন। ওদের সামনে মাথা নত করেছে কলকাতা নাইট রাইডার্স আর বিসিসিআই। অথচ যারা এসব দাবি করছে তারা জীবনও মোস্তাফিজের খেলা দেখেছে কিনা সন্দেহ। ক্রিকেটের সাথে পাচে নেই এমন অনেক উগ্রপন্থী এখন দ্য ফিজকে তাড়াতে ব্যস্ত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ঘৃণার চাষাবাদ করে রাজনৈতিক ফায়দা তুলছে গুটি কয়েক মানুষ আর মিডিয়া, যেসবের বেশিরভাগটাই অজানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এমনকি মোস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সেটা এখনো অফিসিয়ালি বিসিবিকে জানায়নি বিসিসিআই। কারণ দর্শানোর ব্যাপারটা তো আসবে আরো পরে। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি। দিস ইজ দ্য ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট ওনাদের থেকে এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি। সো আনলেস উই আর বিং নোটিফাইড, সো আমরা তো কোনো অ্যাকশন নিতে পারছি না। বাট আমরা যেটা বলেছি, আমাদের প্লেয়ারদের ডিগনিটি, প্লেয়ারদের সেফটি, সিকিউরিটি সবসময় আমাদের প্রায়োরিটি। সো সেটার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যাকশন আমরা নিব ইন কোর্স অফ টাইম। থ্যাংক ইউ। পাবলিক পারসেপশন এবং বিষয়ের গুরুত্ব বুঝে বিসিবি একটি জরুরি বৈঠক ডাকে শনিবার রাতে। সেখান থেকে আসে সিদ্ধান্ত আইসিসির সাথে সরাসরি যোগাযোগ করা হবে বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যুর ইস্যুটি নিয়ে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে টাইগার ক্রিকেট বোর্ড। তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল, তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো। তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি বা আমরা আরেকটু পরিষ্কার হবো। আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত। খালিদ জামিল, 71। আমরা ইমার্জেন্সি কল করেছি 9:30 সে থাকবে। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।